কাহিনীর শুরুতে আমরা একটি আমেরিকান ফুটবল ম্যাচ দেখি। ভিআইপি স্ট্যান্ডে নিকি নামের এক ব্যক্তি তার গার্লফ্রেন্ড জেসের সঙ্গে আরাম করে বসে আছে। ম্যাচ চলছিল, কিন্তু নিকির নজর খেলায় না থেকে বেশি ছিল দর্শকদের ওপর। সে একটি সুন্দরী মেয়েকে সিট থেকে উঠে যেতে দেখে, আর তখনই তার মাথায় একটা দুষ্টু আইডিয়া আসে। সে জেসের সঙ্গে একটি ছোট্ট বাজি ধরে, দেখা যাক কয়জন মানুষ ওই মেয়েটার দিকে ঘুরে তাকায়। পাশে বসা লিউয়ানও বলে যে সেও এই বাজিতে অংশ নিতে চায়, এবং নিকি রাজি হয়ে যায়। মজা করে সবাই $10 করে বাজি ধরে এবং গোনা শুরু হয়। মেয়েটি যখন স্ট্যান্ড থেকে বেরিয়ে যায় তখন দেখা যায় মোট 7 জন তাকে ঘুরে দেখেছে। জ্যাস সবচেয়ে কাছাকাছি সংখ্যা অনুমান করেছিল, তাই সে বাজি জিতে যায়। লিউয়ান বিনা দ্বিধায় টাকা দিয়ে দেয় এবং বলে আরেক রাউন্ড হোক। এবার বাজি ধরা হয় পরবর্তী ফাউল কে করবে। জেস বলে দেয় যে সে এই খেলাটা বোঝে না, তাই সে বের হয়ে যায়। কিন্তু নিকি লাফ দিয়ে বাজিতে নামে এবং $1000 বাজি ধরে। সিটি বাজতেই রেফারি ফাউলের সিগন্যাল দেয় এবং নিকির অনুমান সঠিক হয়, সে টাকা জিতে নেয়। লিউয়ান হেরে গিয়েও আরও উত্তেজিত হয়ে পড়ে। সে বলে এবার $5000 বাজি হোক। এবার প্রশ্ন, প্লেয়ার বলটা পাস করবে নাকি দৌড়বে। নিকি একটু দ্বিধায় থাকলেও শেষে রাজি হয়। লিউয়ান বলে দৌড়বে আর নিকি বলে পাস করবে, কিন্তু সিটি বাজতেই প্লেয়ার বল নিয়ে দৌড়াতে শুরু করে, ফলে নিকি $5000 হেরে যায়। নিকি ভাবে ঠিক আছে, $5000 গেছে, আর না খেলি। সে জেসকে নিয়ে কফি খেতে যেতে চায়, কিন্তু লিউয়ান জিদ ধরে আরেকটা বাজি, এবার $10,000। অবশেষে নিকি রাজি হয়। এবার প্রশ্ন, পরবর্তী পাস সফল হবে কিনা। নিকি বলে হবে, কিন্তু প্রতিপক্ষ দল পাসটা কেটে দেয়, ফলে নিকি এখন মোট $15,000 হারিয়েছে। টাকা দিতে গিয়ে নিকি কিছুটা চিন্তিত হয়ে পড়ে, তারপর বলে চল এবার $500 বাজি ধরি। জেস অবাক হয়ে যায়, কিন্তু নিকির রাগ আর ইগোতে অন্ধ হয়ে গেছে। দুর্ভাগ্যক্রমে এবারও সে হেরে যায়। জেস তাকে থামাতে বলে, কিন্তু নিকির ইগো তাকে থামতে দেয় না। সে হঠাৎ করে $1,00,000 বাজি ধরে বসে। লিউয়ান মজা করে বলে তোমার কাছে এত টাকা আছে। নিকি কিছু না বলে একগুচ্ছ ক্যাশ টেবিলে ছুঁড়ে ফেলে। এবার বাজি পরবর্তী পাস ইন্টারসেপ্ট হবে, কিন্তু পাস সফল হয় আর নিকি বিশাল অঙ্কের টাকা হারায়। এখন সে বুঝতেই পারছে না কিভাবে এই বিপদ থেকে বের হবে। জেসও অবাক হয়ে তাকিয়ে থাকে। নিকি বলে আমার কাছে এখন $1,000,000 আছে, সব একবারে বাজি ধরি, এবার তাস দিয়ে সিদ্ধান্ত হবে। লিউয়ান টানা জিততে থাকায় সে নিজেকে বিজয়ী মনে করতে শুরু করে। লিউয়ান তার কার্ড খোলে 5। নিকির দরকার ছিল 5-এর চেয়ে বড় কার্ড, জেতার সম্ভাবনা ছিল অনেক বেশি। নিকি আত্মবিশ্বাসের সঙ্গে কার্ড তোলে, কিন্তু বের হয় 3। এটা দেখে জেস হতভম্ব হয়ে যায়। শুরুতে নিকি মাত্র $4,000 বাজি ধরার পরিকল্পনা করেছিল, কিন্তু শেষে সে 1 মিলিয়নেরও বেশি, অর্থাৎ প্রায় 9 কোটি টাকা হেরে বসে। এই লজ্জাজনক পরাজয়ের পর তার বলার মতো আর কিছুই বাকি ছিল না, তাই সে চুপচাপ জেসের হাত ধরে তাকে বাইরে নিয়ে যেতে লাগল। তার মন ভীষণ খারাপ ছিল, কিন্তু লিওয়ান তখনও তাকে খোঁজা দিতে লাগল। সে বলল এইটাই হয়, ওস্তাদের সাথে খেলতে এলে। নিকি থেমে গেল এবং আবার একটি নতুন বাজি ধরল, $1 মিলিয়ন। এবার আইডিয়াটা একদম নতুন ছিল। নিকি চ্যালেঞ্জ দিল লিওয়ান দূরবীন দিয়ে যে কোনো একজন র্যান্ডম প্লেয়ার বেছে নেবে, আর যদি নিকি সেই জার্সি নম্বর ঠিকভাবে গেস করতে পারে তাহলে সে জিতবে। লিওয়ান একটু কনফিউজ হয়ে গেল। সে বলল এটা তো অনেক মাথা খাটানোর ব্যাপার। তার মনে হচ্ছিল নিকি যেন নিজেরই ক্ষতি করছে। তার সন্দেহও হচ্ছিল নিকি কোথাও চিটিং করছে না তো। সন্দেহ দূর করতে নিকি বলল আমি গেস করব না, এবার জেস করবে। জেস রাগান্বিত চোখে নিকির দিকে তাকালো। সে কিছুই বুঝতে পারছিল না এটা কি হচ্ছে। এত মানুষের মধ্যে ঠিক নম্বর বলা কি সম্ভব। সে চলে যেতে চাইছিল, কিন্তু লিওয়ানের সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয় আর সামান্য ধস্তাধস্তি হয়। জেস নিজেকে শান্ত করে। তখন নিকি বলে মাঠের দিকে তাকাও আর যে নম্বরটা তোমার কাছে নিজের মতো লাগে সেটাই বলো। লিওয়ান দূরবীন দিয়ে একজন প্লেয়ার সিলেক্ট করল। তারপর জেস দূরবীন নিয়ে পুরো মাঠ স্ক্যান করতে লাগল। চারদিকে শুধু জার্সি নম্বর, কোনটা বলবে। হঠাৎ তার চোখ পড়ে এক পরিচিত মুখে, তাদের বন্ধু ফরহাদ, যার জার্সি নম্বর 55। তখনই জেস বুঝতে পারে এটা নিকির প্ল্যানের অংশ। সে বলে 55, এবং সেটাই ছিল সঠিক উত্তর। লিওয়ান পুরো হতভাগ হয়ে যায়। জেসও কিছু সময়ের জন্য ভাবতে থাকে নিকি আগে থেকেই কিভাবে জানত, কিন্তু এই মুহূর্তে সেটা গুরুত্বপূর্ণ ছিল না। তারা বাজি জিতে গেছে, $1 মিলিয়ন প্রফিট, আর আগের সব হারানো টাকা ফিরে পেয়েছে। 2টা ক্যাশ ভর্তি ব্যাগ নিয়ে তারা স্টেডিয়াম থেকে বেরিয়ে আসে। গাড়িতে নিকি সবকিছু খুলে বলে এটা পুরোটা তাদের প্ল্যান ছিল। তারা অনেকদিন ধরেই লিওয়ানকে ট্র্যাক করছিল। লিওয়ান হাই সোসাইটিতে তার জুয়া খেলার খারাপ অভ্যাসের জন্য কুখ্যাত। কেউ তাকে বাজি দিলে সে লাফিয়ে পড়ে। নিকির টিম একটা মাস্টার প্ল্যান বানায়। যেই মুহূর্তে লিওয়ান তার হোটেল রুম থেকে বেরোয় তখন থেকেই তার সাবকনশিয়াস মাইন্ডে 55 নম্বর ঢুকিয়ে দেওয়া হয়। সিকিউরিটি গার্ডের ব্যাজে 55 লেখা ছিল, স্টেডিয়ামের পথে সাইনবোর্ডে 55, এমনকি গাড়িতে একটি গান বাজানো হয়েছিল যেখানে বার 55 শোনা যাচ্ছিল। সেই গানে প্রায় 124 বার 55-এর মতো সাউন্ড ছিল, ফলে লিওয়ানের মস্তিষ্ক বার ওই নম্বরের দিকেই টানছিল। এর পাশাপাশি তাকে ফরহাদের একটি ছবিও দেখানো হয়েছিল যাতে একটি ভিজুয়াল মেমোরি তৈরি হয়। তাই যখন সে দূরবীন দিয়ে দেখছিল তার ব্রেন স্বাভাবিকভাবেই 55 নম্বরের দিকে যায়, আর জেস ফরহাদকে দেখেই বলে দেয় 55।
জেসকে আগে কিছুই জানানো হয়নি, যাতে তার রিয়াকশন পুরোপুরি ন্যাচারাল থাকে, যাতে কেউ সন্দেহ না করে। সবকিছু শুনে জেস পুরোপুরি ইমপ্রেস হয়ে যায় নিকির উপর। এরপর গল্প কয়েকদিন আগের দিকে ফিরে যায়। সে বিছানায় ছিল, আর তার মাথার ওপর এক লোক বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। পাশে বসেছিল জেস, যার সাথে সেই মাত্র কয়েকদিন আগে পরিচিত হয়েছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল নিকি কোনো ফাঁদে আটকা পড়েছে, কিন্তু তার মুখে ভয় বলে কিছুই ছিল না। সে সোজা বলে দিল, আমার কাছে 1 টাকাও নেই, গুলি করতে চাইলে করে দাও। বন্দুকধারী লোকটা তার রিয়াকশন দেখে বুঝে গেল এই লোক সাধারণ না, বড় খেলোয়াড়, বরং তাদের থেকেও বড় ঠগ। আর সেটাই ছিল সত্যি। নিকি একজন এক্সপার্ট কনম্যান, ছোটখাটো চুরি সে নিখুঁতভাবে করে, আর জেসই তাকে ফাঁদে ফেলে এই রুমে আনেছিল। কিন্তু নিকি জেসের মধ্যে একটা ন্যাচারাল ট্যালেন্ট দেখতে পায়, যদিও তখন জেস কিছুই বুঝতে পারেনি। যখন বন্দুকধারী চলে যায়, নিকি জেসকে বলে, তোমার মধ্যে একটা গিফট আছে, যদি এটাকে ঠিকভাবে শিখে নিতে পারো সারা জীবন বসে খেতে পারবে। সে আরও বলে, এটা আমাদের ফ্যামিলি বিজনেস, আমার বাবা দাদা সবাই ঠকছিল, এটা আমাদের রক্তে আছে। জেস একটুও দেরি না করে কিছু টাকা বের করে বলে, আমি শিখতে চাই। নিকিও সময় নষ্ট করল না, কিন্তু বের হওয়ার সময় সে চুপিসারে জেসের আমুল থেকে একটা আংটি চুরি করে নেয়, আর জেস টেরও পায় না। তারপর কিছুক্ষণের মধ্যেই তার ঘড়িও উধাও, আর যখন সে ব্যাগে হাত দেয় দেখে ওয়ালেটও নেই। এই সব কিছুর পর নিকি হেসে বলে, হাতের গতি, সঠিক টাইমিং আর একটু স্টাইল, এইটাই লাগে। এরপর সে শুধু গুড বাই বলে চলে যায়। কয়েক মাস পর জেস তাকে খুঁজে বের করে নিউ অরলিন্স শহরে। সেখানে নিকি একটি নতুন টিম গড়ছিল। তাদের এই দেখা হওয়াটাও আসলে একটা টেস্ট ছিল, জেস যোগ দেওয়ার যোগ্য কিনা তা যাচাই করার জন্য। জেস রাজি হতেই নিকি তাকে এক টিম মেম্বারের সাথে মেলায় পাঠায়। এটাই ছিল তার প্রথম প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট। জেস ম্যাপ হাতে নিয়ে লোকজনকে রাস্তা জিজ্ঞাসা করতে থাকে। সেই সুযোগে তার সঙ্গে চুপিসারে এক ট্যুরিস্টের ক্যামেরা লেন্স চুরি করে নেয়। আরেকজন ইচ্ছে করে একজনকে ধাক্কা দেয়, আর সেই ফাঁকে জেস তার ওয়ালেট তুলে নেয়। ধীরে ধীরে জেসের আত্মবিশ্বাস বাড়তে থাকে। সে চপস্টিক দিয়ে এক মহিলার ব্যাগ থেকে ওয়ালেট বের করে নেয়, এতটাই নিখুঁতভাবে কেউ টেরও পায় না। নিকি দূর থেকে সব দেখছিল। সে টিমকে বলে, ওকে একা ছেড়ে দাও, এবারও উড়বে। জেস একের পর এক দামি জিনিস চুরি করতে থাকে, আর প্রতিটা সফলতায় নিকির চোখে তার প্রতি সম্মান বাড়তে থাকে। এরপর আসে আরও বড় খেলা, একটা হাইটেক স্ক্যাম। স্পেশাল লেন্স ব্যবহার করে তারা অন্যদের কার্ড দেখে ফেলত এবং সহজেই জিতত। ক্রেডিট কার্ড চুরি করে টিমের অন্য সদস্যের কাছে পাঠানো হতো, যেখানে একটি ডিভাইস দিয়ে ডেটা কপি করা হতো। তারপর আবার কার্ডটা মালিকের পকেটে ফিরিয়ে দেওয়া হতো। কেউ বুঝে ওঠার আগেই অ্যাকাউন্ট খালি। আরেকটা ছিল ফেক এটিএম মেশিন, যেখানে টাকা তুললে পিন অটো সেভ হয়ে যেত। ফারহাদ সেই মেশিন সরিয়ে সব ডেটা নিয়ে নিত। সব কার্ড আলাদা ক্যাটেগরিতে সাজিয়ে বিলাসবহুল জিনিস কেনা হতো, আর শেষে ডেটা ব্ল্যাক মার্কেটে বিক্রি করা হতো। একদিন জেস একটি সুন্দর নেকলেস দেখে পড়ে নেয়, কিন্তু নিকি সঙ্গে সঙ্গে বলে, খুলে ফেলো, এগুলো আমাদের না, সব বিক্রি হবে। এটাই ছিল তাদের নিয়ম, কিছুই পার্সোনাল না। জেস প্রথমবার এত বড় লেভেলের প্রতারণা দেখছিল। চুরি করা জিনিসের পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকার অনুভূতি সম্পূর্ণ আলাদা। পরের দিন জেস আর ফারহাদ একটি ধনী এলাকায় যায়। ফারহাদ হঠাৎ অজ্ঞান হওয়ার অভিনয় করে। জেস চিৎকার করে, প্লিজ কেউ সাহায্য করুন। এই ডিস্ট্র্যাকশনের সুযোগে টিমের বাকিরা আশেপাশে ধনীদের জিনিস চুরি করে নেয়। এরপর সবাই একটি অ্যাম্বুলেন্সে উঠে সেখান থেকে পালিয়ে যায়। পুরো প্ল্যান এত নিখুঁত ছিল কেউ কিছু বুঝতেই পারেনি। সেই রাতে সবাই মিলে উদযাপন করে। নিকি সবাইকে প্রশংসা করে, কারণ মাত্র 1 সপ্তাহেই তারা $1.2 মিলিয়ন আয় করেছে। পরের দিন টিম ভেঙে যাওয়ার কথা। সব ডকুমেন্ট ধ্বংস করা হয়, আর সবাইকে বলা হয় কিছুদিনের মধ্যে টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কিন্তু পুরনো সদস্যরা জানত নিকির সব সময় একটা লাস্ট গেম থাকে। মিশন এখনও শেষ হয়নি। তারা তাকে $1.2 মিলিয়ন ক্যাশ দিল এবং জেসের সামনে সতর্ক করে বলল, এই টাকা যেন জুয়ায় উড়িয়ে না দাও। পরের সকালে নিকি জেসকে নিয়ে গেল স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে। সেখানে সে জেসের সামনে পুরো খেলাটা দেখালো এবং বোঝালো কিভাবে মাত্র কয়েক মিনিটেই $1 মিলিয়ন কামানো যায়। সেই সময়ের মধ্যে জেস ধীরে ধীরে নিকির প্রেমে পড়তে শুরু করেছিল। তার মনে হচ্ছিল সে যেন নিকির গার্লফ্রেন্ড, আর সেই কারণেই নিকি তাকে এসব গোপন বিষয় দেখাচ্ছে। কিন্তু সত্যিটা ছিল একেবারেই আলাদা। নিকি শুরু থেকেই জেসকে শুধু প্রতারণার কাজের জন্য নিজের দলে নিয়েছিল। সবকিছু শেষ হবার পর নিকি তাকে মাত্র $80 দিল এবং শেষে শুধু বলল, গুড বাই। জেস তার দিকে তাকিয়ে রইল। তার চোখে পানি চলে এসেছিল, তার হৃদয় ভেঙে গিয়েছিল। একদিকে সে সত্যিই নিকিকে ভালোবেসে ফেলেছিল, অন্যদিকে তার মনে হচ্ছিল $80 খুবই কম, কারণ একটু আগেই নিকি প্রায় $1 মিলিয়ন কামিয়েছে। কিন্তু নিকির দুনিয়ায় অনুভূতির কোনো দাম ছিল না, আর সেই দিনই জেস নিকির আসল চেহারা দেখে ফেলল। প্রায় 3 বছর পরে আমরা দেখি একটি রেস কার সার্ভিস স্টেশনে ঢুকছে। কিছুক্ষণ পর সেখানে নিকিকেও দেখা যায়। তার চোখে ক্লান্তি, আর মুখ দেখেই বোঝা যাচ্ছিল তার টাকা প্রায় শেষ হয়ে এসেছে। লাঞ্চের সময় তার দেখা করার কথা ছিল রেস কার টিমের মালিক গারিয়ার সঙ্গে। গারিয়ার রিসার্চ টিম EXR নামে নতুন একটি অ্যালগোরিদম তৈরি করেছিল, কিন্তু তারা এটাকে আরও উন্নত করতে চেয়েছিল যাতে জয়ের সম্ভাবনা বেড়ে যায়।
এই কাজের জন্যই তারা নিকিকে ভাড়া করেছিল। প্ল্যান ছিল একদম সহজ। নিকি তাদের চিফ ইঞ্জিনিয়ার সেজে থাকবে, এরপর এমন একটা নাটক করা হবে যেন গাড়িয়া আর নিকির মধ্যে বড় ঝগড়া হয়েছে, যাতে প্রতিদ্বন্দ্বী টিমগুলো তাদের ফাঁদে পা দেয়। তারপর নিকি EXR এর একটি নকল ভার্জন রাইভাল টিমের কাছে বিক্রি করবে আর আসল সিস্টেম ব্যবহার করবে গাড়িয়া টিম। ফলে তাদের জয় প্রায় নিশ্চিত হয়ে যাবে। চুক্তি অনুযায়ী এই কাজের জন্য নিকি পাবে 1 মিলিয়ন ইউরো, আর নকল সফটওয়্যার বিক্রি করে যে টাকা আসবে সেটাও তার। নিকির কাছে পুরো কাজটা ছিল একদম খেলনা। এত সহজ প্রতারণা সে ঘুমের মধ্যেও করতে পারবে। কিন্তু গাড়িয়ার বাটলার তাকে একেবারেই বিশ্বাস করত না। সে সরাসরি নিকিকে হুমকি দিয়ে বলল, একটুও গণ্ডগোল করলে গুলি সোজা বুকের মধ্যে ঢুকিয়ে দেব। নিকি একটি টাক্সিডো পরে সন্ধ্যায় পার্টিতে গেল। পরিকল্পনা ছিল সবার সামনে ঝগড়ার অভিনয় করা। কিন্তু সবকিছু ওলটপালট হয়ে গেল যখন লাল ড্রেস পরে সিঁড়ি দিয়ে নেমে এলো জেস। সে সোজা গিয়ে গাড়িয়াকে জড়িয়ে ধরল। এটা দেখে নিকির মাথা ঘুরে গেল। ৩ বছর ধরে সে জেসকে দেখেনি, আর এখন সে অন্য একজনের সঙ্গে, তাও আবার সেই লোকটার সঙ্গে যে নিকিকে এই কাজ দিয়েছে। জেস শান্তভাবে নিকির কাছে এসে বলল, আমি এখন আর কোনো প্রতারক নই, আর ৩ বছর আগে যা হয়েছিল এখন সেসবের আর কোনো মানে নেই। সে আরও বলল, গাড়ি আর নিকি আর তার পুরনো সম্পর্কের ব্যাপারে কিছুই জানে না, আর এই সত্যিটা লুকিয়ে থাকাই ভালো। এসব শুনে নিকির ভেতরে রাগ জমে উঠল। ভডকার গ্লাস তুলে এক ঢোকে শেষ করে দিল। আগে যেখানে ঝগড়ার অভিনয় করার দরকার ছিল, এখন সেখানে সত্যিকারের রাগ কাজ করছিল। গাড়িয়ার ওপর তার ভীষণ ক্ষোভ হচ্ছিল, আর সে সবার সামনে প্রচণ্ড ঝামেলা শুরু করে দিল। এই নাটকটা রাইভাল রেসিং টিমের খুব পছন্দ হল। কিছুক্ষণ পর সিকিউরিটি তাকে পার্টি থেকে বের করে দিল, কিন্তু ততক্ষণে রাইভাল টিমের বিজনেস কার্ড তার হাতে চলে এসেছে। পরের সকালে নিকি ম্যাকলারেন টিমের মালিকের সঙ্গে দেখা করল। সে সরাসরি বলল, EXR সিস্টেম বিক্রি করতে চাই, দাম 3 মিলিয়ন ইউরো। রেস কার টিমের মালিকের টাকার কোনো অভাব ছিল না, তাই কোনো দরদামি হল না। তারা সঙ্গে সঙ্গে সিস্টেম টেস্ট করল, আর রেজাল্ট দেখে মালিকের মুখে হাসি ফুটে উঠল। নিকি আশ্বাস দিল 48 ঘণ্টার মধ্যেই পুরো সফটওয়্যার তাদের হাতে পৌঁছে যাবে। অন্যদিকে জেস রাস্তার মাঝে ফারহাদের সঙ্গে দেখা করল। ফারহাদকে নিকিই পাঠিয়েছিল। সে জেসকে বোঝাল 3 বছর আগে নিকির চলে যাওয়া খুব জরুরি ছিল, তাদের হাতে অন্য কোনো উপায় ছিল না। সে আরও বলল, নিক্কি এখনও জাসকে ভালোবাসত। ফারহাদ একটা বাক্স জাসের হাতে দিল, যার ভেতরে ছিল সেই নেকলেসটা, যেটা জাসের খুব পছন্দ হয়েছিল। সেটা আসল নাকি নকল তার কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু তখন সেটা গুরুত্বপূর্ণও ছিল না। নেকলেসটা দেখেই জাসের মন গলে গেল। মুখে সে বলল, আমি নিক্কির উপর ভরসা করতে পারি না, কিন্তু তার চোখ যেন অন্য কিছু বলছিল। এখনও কোথাও না কোথাও সে নিক্কির জন্য কিছু অনুভব করত। অবশেষে ডিলের দিন চলে এলো। নিক্কি ম্যাকলারিন টিমের মালিকের হাতে সফটওয়্যার তুলে দিল। বদলে এক বিশালদেহী লোক তার হাতে গুজে দিল 3 মিলিয়ন ইউরো। কিন্তু নিকির স্বভাবটাই ছিল আলাদা। সে কখনো রিস্ক ছাড়া কাজ করত না। চুপি চুপি সে সেই সফটওয়্যারের কপি সব রেসিং টিমের কাছেই বিক্রি করে দিল। প্রতিটা হ্যান্ডশেকের সাথে মিলিয়ন মিলিয়ন ইউরো তার হাতে চলে আসতে লাগল। রেস শুরু হওয়ার আগ পর্যন্ত কেউ বুঝতে পারেনি যে সবার কাছেই একই সিস্টেম আছে। সেই রাতে পালিয়ে যাওয়ার বদলে নিক্কি জাসকে মেসেজ করল, সময় মতো চলে এলে তারা দুজন একসাথে পালিয়ে যেতে পারবে। নিক্কি অপেক্ষা করতে লাগল, কিন্তু কেউ এলো না। শেষ মুহূর্তে যখন সে হাল ছেড়ে দিয়ে চলে যেতে যাচ্ছিল, তখনই জাস এসে হাজির হল। কিন্তু পালানোর সময় তখনও আসেনি। ঠিক সেই মুহূর্তে সেই বিশালদেহী লোকটা, যে ম্যাকলারেন টিমের হয়ে তাকে 3 মিলিয়ন ইউরো দিয়েছিল, নিক্কির সামনে এসে দাঁড়াল। আসলে সে গ্যারিয়ারই লোক ছিল, আর এখন সে সব সত্য জেনে গেছে। নিক্কি নকল না, বরং আসল সফটওয়্যারই চুরি করেছিল। গ্যারিয়ার 1 মিলিয়ন ইউরোতে তার কোনো আগ্রহ ছিল না। এরপর সে নিজের পুরো গিয়ার পরে ইচ্ছা করেই নিক্কির গাড়িতে ধাক্কা মারল। ভয়ঙ্কর দুর্ঘটনার পর নিক্কি আর জাস দুজনেই ধরা পড়ে গেল। তাদের বেঁধে ফেলার পর সব টাকা গ্যারিয়ার সামনে এনে রাখা হলো। নিক্কির এই কাজের জন্য গ্যারিয়া ভীষণ রেগেছিল। এই প্রোগ্রাম বানাতে সে 40 মিলিয়ন ইউরো খরচ করেছিল, আর এখন সব শেষ। সবচেয়ে বড় কথা, সে বুঝতেই পারছিল না নিক্কি কিভাবে আসল সফটওয়্যার চুরি করল। নিক্কি কিছু না বলাই গ্যারিয়া জাসের নাক চেপে ধরল। ধীরে ধীরে তার শ্বাস বন্ধ হতে লাগল। এটা দেখে নিক্কি ভেঙে পড়ল। সে সব সত্য বলে দিল। জাসের পুরনো ভালোবাসা ফিরিয়ে এনে সে তাকে একটা নেকলেস পরিয়েছিল, যার ভেতরে লুকানো ছিল একটা বিশেষ চিপ। গ্যারিয়া যখন সফটওয়্যার খুলেছিল, তখন সেই নেকলেসের মাধ্যমেই নিক্কি তার পাসওয়ার্ড আর ডেটা চুরি করে নেয়। এই কথা শুনে জাসের হৃদয় ভেঙে গেল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। কিন্তু গ্যারিয়া আর তার লোকজন হেসে উঠল। গল্পটা তাদের ভালো লাগলেও তারা নিকির কথা বিশ্বাস করল না। গ্যারিয়া বলল, জাস কখনোই আমার গার্লফ্রেন্ড ছিল না। আমি জানতাম ও শুধু টাকার জন্য আমার সাথে ছিল। অন্যদিকে জাসও স্বীকার করল যে সে শুধু গ্যারিয়ার দামি ঘুড়ির কালেকশন চুরি করতে চেয়েছিল। এটা শুনে নিক্কি অবাক হয়ে গেল। জাস আসলে তাকে জ্বালানোর জন্যই গ্যারিয়ার সাথে প্রেমের অভিনয় করছিল। এখন দুজনেই ধরা পড়ে গেছে। গ্যারিয়া বেশি সময় নিল না। সে বুচারকে জিজ্ঞেস করল, নিকি সফটওয়্যারটা কিভাবে চুরি করল। নিক্কি কিছু বলতে যেতেই বুচার গুলি চালিয়ে দিল। গুলিটা সোজা গিয়ে নিক্কির বুকে লাগল।
গ্যারিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভয় পেয়ে বলল, টাকা আবার কামানো যাবে, কিন্তু যদি খুনের মামলায় ফেসে যাই তাহলে জীবন শেষ। সে সাথে সাথে বুচারকে বের করে দিল আর নিজেও গুদামঘর থেকে পালিয়ে গেল। জাস তখন কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু বুচার শান্ত গলায় বলল, ভয় পেও না, আমি আসলে নিক্কিরই লোক, সত্যি বলতে তার বাবার মতো, আসল বাবা। সে ইচ্ছা করেই গুলিটার হৃদয়ের পাশ দিয়ে চালিয়েছিল। তারপর টেপ দিয়ে ক্ষত বন্ধ করল, সিরিঞ্জ দিয়ে রক্ত বের করল আর তার বুকের এয়ার প্রেশার ঠিক করল। হঠাৎ করেই নিক্কি আবার চোখ খুলল। সে এখনও বেঁচে আছে। পুরো প্ল্যানটাই ছিল একদম পাগলামির ভরা, কিন্তু কাজ করেছে। টাকার পাহাড় পেছনে ফেলে তারা তিনজন সেখান থেকে পালিয়ে গেল। আসলে নিক্কি ছিল একজন অনাথ, এই বাটলারই তাকে বড় করেছিল। চুরি আর প্রতারণার সব স্কিলও সেই শিখিয়েছিল। তাদের নিয়ম ছিল কখনো ইমোশনাল হওয়া যাবে না। কিন্তু এবার নিক্কি সত্যিই জাসের প্রেমে পড়ে গিয়েছিল। শেষে বাটলার তাদের রাস্তার পাশে নামিয়ে দিয়ে সব টাকা নিয়ে চলে গেল। নিক্কির হাতে কিছুই রইল না। কিন্তু হাসপাতালে যাবার সময় নিক্কি দেখল জাসের হাতে গ্যারিয়ার 2 লাখ ইউরোর দামি ঘড়ি। দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল, কারণ এই চালাকি আর হাতের জাদু থাকলে পৃথিবীর যে কোনো প্রান্তেই তারা অন্তত না খেয়ে মরবে না। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে।